আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রথম অধ্যায়ে আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা একটা নেটওয়ার্ক যার মাধ্যমে অনেকগুলো কম্পিউটার এখানে কানেক্টেড আছে। তো আমরা এখানে হক প্রকাশনীর বই ব্যবহার করব। কম্পিউটার নেটওয়ার্ক হলো একটি ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স শেয়ার করে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক হলো একটা ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড থাকে, সংযুক্ত হয়ে হার্ডওয়্যার অথবা সফটওয়্যার রিসোর্স শেয়ার করে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটি অফিসের 5টি কম্পিউটারের জন্য পৃথক 5টি প্রিন্টার সেট আপ করার পরিবর্তে আমরা চাইলে একটা কম্পিউটারগুলো সমন্বয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারি, যার মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার ওই একটি প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারবে। ওই কম্পিউটার নেটওয়ার্কে ওই নেটওয়ার্কে সংযুক্ত করলে নেটওয়ার্কের অধীনস্থ সকল কম্পিউটার প্রিন্টারটিকে ব্যবহার করতে পারবে। একে বলা হয় হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। একটি অফিসের 5টি কম্পিউটারের জন্যই কমন যে সফটওয়্যারগুলোর প্রয়োজন তা প্রতিটি কম্পিউটারে ইনস্টল করার পরিবর্তে কম্পিউটারগুলোর সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে সফটওয়্যারগুলোর রিসোর্স শেয়ার করা যায়। ফলে আর্থিক সাশ্রয় হয়। আমরা যদি প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা করে সফটওয়্যার কিনতে যাই তাহলে আমাদের কস্টটা বেড়ে যায়। কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সফটওয়্যার রিসোর্সটা শেয়ার করে আমরা আমাদের অন্যান্য কম্পিউটারেও ব্যবহার করতে পারি। ফলে আর্থিক সাশ্রয় হয়। একটি অফিসের কম্পিউটারগুলোর সমন্বয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে একে অপরের সাথে খুব সহজেই ইনফরমেশন বা তথ্য শেয়ার করা যায়। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। কম্পিউটার নেটওয়ার্কের বাংলা অর্থ হচ্ছে জালিকা, মানে জালের মতো চারিদিকে তার, এমন কিছু কল্পনা করতে পারি যে তারের মাধ্যমে অনেক কিছু একসাথে যুক্ত আছে। মানে নেটওয়ার্কের বাংলা অর্থ হচ্ছে বিস্তীর্ণ জালিকা। একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে যদি একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে তখন তাকে আমরা বলতেছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কের জন্য সর্বনিম্ন 2টি কম্পিউটার প্রয়োজন। রিসোর্স শেয়ার বলতে বোঝায় প্রিন্টার, স্ক্যানার, অডিও, ভিডিও, ডাটা, টেক্সট, বিভিন্ন অ্যাপ্লিকেশন একসাথে বোঝায়। আর যে প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে কম্পিউটার অন্য বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয় এই প্রক্রিয়াকে নেটওয়ার্কিং বলে। তাহলে নেটওয়ার্ক আলাদা জিনিস। নেটওয়ার্ক হচ্ছে একটা সিস্টেম যার মধ্যে একাধিক কম্পিউটার যুক্ত থাকে। আর নেটওয়ার্কিং হচ্ছে যে প্রক্রিয়া বা যে প্রসেস ফলো করে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কানেকশনটাকে বিল্ড করব, নেটওয়ার্ক কানেকশনটা বিল্ড করব, তাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং। তাহলে নেটওয়ার্কিং আর নেটওয়ার্কসের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তাহলে কম্পিউটার নেটওয়ার্কস আর হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হচ্ছে নেটওয়ার্ক এস্টাবলিশ করার প্রসেসটাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং। যে প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে আমরা কম্পিউটারের নেটওয়ার্কটা তৈরি করব সেই প্রসেসটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক তেমনি একটি নেটওয়ার্ক যখন এক বা একাধিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে যদি একটি বৃহত্তর নেটওয়ার্ক তৈরি করে, যখন আমাদের নেটওয়ার্ক একাধিক কম্পিউটার যখন একসাথে যুক্ত হয় তখন সেটা হয় নেটওয়ার্ক। আবার এক বা একাধিক কম্পিউটার যদি একে অপরের সাথে যুক্ত হয়, তারা যদি তাদের মধ্যে রিসোর্সটাকে শেয়ার করতে পারে তখন আমরা তাকে বলতেছি একটা নেটওয়ার্ক। আবার একটি নেটওয়ার্ক যখন এক বা একাধিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এক বা একাধিক নেটওয়ার্ক যখন একে অপরের সাথে সংযুক্ত হয় তখন যেটা তৈরি হয় তাকে আমরা বলি বৃহত্তর নেটওয়ার্ক, এবং একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে তখন তাকে আমরা বলতেছি ইন্টার নেটওয়ার্ক। তখন আমরা তাকে বলি ইন্টার নেটওয়ার্ক। যখন একাধিক নেটওয়ার্ক একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে, সংযুক্ত হয়, একে অপরের সাথে যখন কানেক্টেড হয় তখন তাকে আমরা বলি ইন্টার নেটওয়ার্ক। আর যে প্রক্রিয়ায় একটি নেটওয়ার্ক অন্য এক বা একাধিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয় একেই বলা হয় ইন্টার নেটওয়ার্কিং। ওই একই প্রসেস, যে প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে নেটওয়ার্কগুলো একে অপরের সাথে সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। তাহলে ইন্টার নেটওয়ার্কের প্রসেসটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। পরীক্ষা আসলে আমরা এবার লিখে দিতে পারবো। ইন্টার নেটওয়ার্কের প্রসেস হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। আমরা যদি সার্চ করি গুগলে আরও বিস্তারিত জানতে।
ইন্টারনেটওয়ার্ক। তাহলে ইন্টারনেটওয়ার্কিং রেফার্স টু দ্য প্রসেস অফ কানেক্টিং ডিফারেন্ট নেটওয়ার্কস ফ্রম এ লার্জার নেটওয়ার্ক। মানে বড় বড় নেটওয়ার্ক যখন একে অপরের সাথে সংযুক্ত হবে তখন সেটাকে আমরা বলতেছি ইন্টারনেটওয়ার্ক। আর এই কানেকশন করার এই ইন্টারনেটওয়ার্ক তৈরির প্রসেসটাকে আমরা বলতেছি ইন্টারনেটওয়ার্কিং। এখানে উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে, এই যে বড় বড় নেটওয়ার্ক চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি। এগুলো হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং এর প্রকারভেদ, যেগুলো আমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবো। আচ্ছা, আমরা এখানে দেখতেছি আরেকটা নেটওয়ার্ক, কমিউনিকেশন নেটওয়ার্ক। এখানে ফাইল সার্ভার, এটা একটা সার্ভার, এখানে একটা ক্লায়েন্ট। সার্ভার মানে যে কিছু প্রোভাইড করবে, আর ক্লায়েন্ট হচ্ছে যে রিসিভ করে। ক্লায়েন্টও রেসপন্স করতে পারে, সেটা সার্ভারে জমা হয়। ওয়েব সার্ভার, এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রিন্ট সার্ভার, ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা বর্ণনা: যে কোনো দূরত্বে অবস্থিত আন্তঃসংযোগ বিশিষ্ট, যে কোনো দূরত্বে অবস্থিত আন্তঃসংযোগ বিশিষ্ট একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত সমন্বিত সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এটা আবার বিস্তারিতভাবে বলছে, নেটওয়ার্কিং সিস্টেমে একাধিক কম্পিউটার পরস্পরের সাথে তথ্য শেয়ার করতে পারে, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স সমূহ শেয়ার করতে পারে। ফলে কোনো কম্পিউটার ব্যবহারকারী যদি নিজস্ব কোনো প্রিন্টার নাও থাকে, তথাপি সে তার প্রয়োজনীয় ফাইল নেটওয়ার্ক সিস্টেমের সংযুক্ত অন্য কোনো কম্পিউটার ব্যবহারকারী প্রিন্টার ব্যবহার করে প্রয়োজনীয় কার্য সম্পাদন করে নিতে পারে। উদাহরণস্বরূপ আমরা আমাদের ডক্স ফাইলগুলো আমরা তৈরি করে পিডিএফটা কী করি, ইমেলের মাধ্যমে দোকানে পাঠিয়ে দিতে পারি। তো অন্যজনের কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের ফাইলটাকে প্রিন্ট করে নিতে পারতেছি। আবার অন্যান্য ব্যবহারকারীরাও প্রয়োজনে তাদের নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যার এভাবে পরস্পরের সাথে শেয়ার করতে পারেন। বিভিন্ন ব্যবহারকারী পরস্পর নিজেদের মধ্যে কাজের বন্টনের মাধ্যমে কাজ বিনিময় করতে পারেন। কোনো একক কম্পিউটারের তুলনায় নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের বিশ্বস্ততা ও দক্ষতা অনেক বেশি। এই সিস্টেমে অধিক তথ্য সংরক্ষণ করা যায়। অর্থাৎ কোনো একটা একক কম্পিউটারে তো দক্ষতা কম থাকবে। আমরা যখন একটা নেটওয়ার্ক তৈরি হবে তখন ওই নেটওয়ার্কটা অনেক শক্তিশালী, কারণ একে অপরের মধ্যে অনেকগুলো রিসোর্স শেয়ার করতে পারতেছে। কিন্তু একটা একক কম্পিউটার তো কিছু করতে পারে না। ইন্টারনেট নিজেই তো একটা নেটওয়ার্ক। ইন্টারনেট থাকার কারণে আমরা পৃথিবীর বিভিন্ন কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারতেছি। তাহলে আমরা বিভিন্ন কম্পিউটারের রিসোর্সগুলো আমরা আমাদের কম্পিউটারে পাচ্ছি। তো সেই কারণে একক কম্পিউটার মানে সিঙ্গেল কম্পিউটারের তুলনায় একটা নেটওয়ার্ক এস্টাবলিশড বিশিষ্ট কম্পিউটার অবশ্যই দক্ষতা অনেক বেশি। এই সিস্টেমে অধিক তথ্য সংরক্ষণ করা যায় ও তথ্যের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকে। যেহেতু এটা নেটওয়ার্কিং অন্যান্য কম্পিউটারের সাথে নেটওয়ার্ক রক্ষা করে, সেজন্য এখানে নিরাপত্তা ব্যবস্থাও বিদ্যমান আছে। আমরা শুধু কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিষ্ঠা করে গেলাম, কিন্তু এখানে যদি সিকিউরিটি না থাকে তাহলে অনেক ধরনের ভালনারেবিলিটি বা সিকিউরিটি ইস্যু হতে পারে আমাদের কম্পিউটারে। সেজন্য নেটওয়ার্ক তৈরি আছে, কিন্তু এখানে যেমন ইন্টারনেটেও সিকিউরিটি আছে বিভিন্ন। এতে সময় ও খরচের অপচয় কম হয় এবং কম পরিমাণ জনবল নিয়ে কাজ করা যায়। সুতরাং বলা যায় সময় ও আর্থিক সাশ্রয় সিস্টেমের বিশ্বস্ততা, রিলায়েবিলিটি, নিরাপত্তা ও দক্ষতা নিশ্চিত করে। হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্সসমূহ শেয়ারের মাধ্যমে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য ও কাজের আদান প্রদান করাই কম্পিউটার নেটওয়ার্কের মৌলিক উদ্দেশ্য। এবার কম্পিউটার নেটওয়ার্কের উপাদানগুলো সম্পর্কে জানব। এখানে কিছু মৌলিক উপাদান বলা হয়েছে। কম্পিউটার নেটওয়ার্কে কী ধরনের উপাদান থাকবে, উপাদানের প্রয়োজন তা বেশিরভাগ সময় নির্ভর করে কেমন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করব তার উপর। তবে একটি নেটওয়ার্কে মূলত তিনটি উপাদান থাকে। এক হলো অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, নেটওয়ার্ক তৈরি করার জন্য কিছু সফটওয়্যার থাকবে, নেটওয়ার্ক কানেকশন এস্টাবলিশ করার জন্য কিছু সফটওয়্যার থাকবে, নেটওয়ার্ক হার্ডওয়্যার, যেটা গুরুত্বপূর্ণ। হার্ডওয়্যার ছাড়া আপনি কীভাবে নেটওয়ার্ক এস্টাবলিশ করবেন, নেটওয়ার্ক হার্ডওয়্যার। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে মৌলিক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলো ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি। ইন্টারফেস মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো আমরা কম্পিউটার ডেস্কটপে যা ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলে যেগুলো ব্যবহার করি সেগুলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মূলত ইউজাররা ব্যবহার করে কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করার জন্য, কম্পিউটার নেটওয়ার্কের সাথে
যুক্ত হয়ে নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন রিসোর্স ভাগাভাগি করতে পারে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে। যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ ব্যবহার করে থাকি আমাদের সফটওয়্যার, ভিডিও, টেক্সটগুলোকে শেয়ার করার জন্য। যেমন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি যোগাযোগের জন্য, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ফাইল শেয়ার করতে পারি, তো রিসোর্স ভাগাভাগি করতে পারি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। নেটওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাস্ট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া আমরা কীভাবে আমাদের রিসোর্সটাকে শেয়ার করব, সেজন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার দরকার। এগুলো ক্লায়েন্ট সার্ভার কিংবা পিয়ার টু পিয়ার প্রকৃতির হয়ে থাকে। তো যেমন হোয়াটসঅ্যাপের নিজস্ব সার্ভার আছে। হোয়াটসঅ্যাপ যেহেতু আমরা ব্যবহার করতেছি ইউজার হিসেবে, আমরা এখানে হলাম ক্লায়েন্ট। এই হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে আমরা ইউজাররা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে পারি এবং আমাদের ফাইলগুলোকে শেয়ার করতে পারি। এবার আসি নেটওয়ার্ক সফটওয়্যারটার কাজ কী। নেটওয়ার্ক সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি। যে কোনো সফটওয়্যারই কতগুলো প্রোগ্রামের সমষ্টি, সেট অফ ইনস্ট্রাকশন, যা নেটওয়ার্ক ব্যবহারের নিয়ম বা প্রোটোকল স্থাপন করে। তাহলে নেটওয়ার্ক সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের আমরা যে নেটওয়ার্কটা ব্যবহার করি সেখানের বিভিন্ন নিয়ম বা প্রোটোকলকে সেট করে দেয়। যেমন আমরা ইন্টারনেটে ওয়েবসাইটে আমরা এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করি, এগুলো হলো বিভিন্ন ধরনের রুল। তো নেটওয়ার্ক সফটওয়্যারের কাজটা হচ্ছে সেটা। ব্রাউজার নিজে একটা সফটওয়্যার, ওয়েব ব্রাউজার। তো এই ধরনের সফটওয়্যারগুলো কী করে থাকে, নেটওয়ার্ক সফটওয়্যারগুলো যার ভিত্তিতে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করে কথা বলে। ফরম্যাটকৃত নির্দেশাবলী, তথ্য প্যাকেটসমূহ তথা ফরম্যাটকৃত নির্দেশাবলী, ফরম্যাটকৃত যে ইনস্ট্রাকশন সেটগুলো আছে সেগুলোকে প্যাকেট বলে, অর্থাৎ প্যাকেট। এই প্যাকেটগুলো ইনস্ট্রাকশনগুলো আদান প্রদান করে এই প্রোটোকলগুলো রক্ষা করা হয়। প্রোটোকলগুলো যখন আমরা দুইটা কম্পিউটারের মধ্যে যোগাযোগ করতেছি নেটওয়ার্ক, তো প্রোটোকলগুলো দুই কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের মধ্যে যৌক্তিক একটা লজিক্যাল সংযোগ সৃষ্টি করে দেয়। ভৌত মানে ফিজিক্যাল নেটওয়ার্কের ভেতর দিয়ে প্যাকেট পরিচালনা করে এবং একই সময় পাঠানো প্যাকেটের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা যথাসম্ভব কমানোর চেষ্টা করে। তো ফিজিক্যাল নেটওয়ার্কের ভেতরে প্যাকেট পরিচালনা করে এবং একই সময়ে পাঠানো প্যাকেটের মধ্যে সংঘর্ষ যাতে না হয়, যাতে ভুল ত্রুটি না হয়, সেগুলো যথাসম্ভব কমানোর আমরা চেষ্টা করি নেটওয়ার্ক সফটওয়্যারের মাধ্যমে। এবার আসি নেটওয়ার্ক হার্ডওয়্যার। যেসব ফিজিক্যাল যন্ত্রাংশ বা ভৌত যন্ত্রাংশ বা উপাদান একাধিক কম্পিউটারকে সংযুক্ত করে তাদেরকে একত্রে নেটওয়ার্ক হার্ডওয়্যার বলা হয়। তো নেটওয়ার্ক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের হার্ডওয়্যার রয়েছে। হার্ডওয়্যার ছাড়া আমরা আমাদের নেটওয়ার্ক কাজ করতে পারবো না। এদের দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কম্পিউটার সিগন্যাল বহনকারী ট্রান্সমিশন মাধ্যম এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তাহলে এখানে একটা টার্ম হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেটওয়ার্ক অ্যাডাপ্টার তার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ হচ্ছে ট্রান্সমিশন মাধ্যম ও নেটওয়ার্ক সফটওয়্যারের মধ্যে যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা কানেকশনটা এস্টাবলিশ করতে পারবো নেটওয়ার্ক সফটওয়্যারের সাথে, এবং ট্রান্সমিট অর্থাৎ রিসিভ এবং সেন্ড এই কাজগুলো করতে পারবো। নেটওয়ার্ক ট্রান্সমিট করা তথা বাইনারি ডিজিট। নেটওয়ার্ক ট্রান্সমিট করা বলতে আমরা এখানে বাইনারি ডিজিট বা বিট আকারে হয়, যাতে কম্পিউটার ইলেকট্রনিক সার্কিট সহজে তা প্রক্রিয়া করতে পারে। তো কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটের ইনস্ট্রাকশনগুলো বাইনারি ফর্মে দেওয়া হয়, সেজন্য আমরা এখানে এগুলো বিট আকারে যাই। এই নেটওয়ার্ক হার্ডওয়্যারের মধ্যে অনেক ডিভাইস আছে তা আলোচনা করা হলো। তো নেটওয়ার্ক হার্ডওয়্যার তো অনেক ধরনের ডিভাইস রয়েছে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে এনআইসি। এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আমরা গুগলে যদি ছবি দেখি বিষয়টা আমাদের বুঝতে আরও সহজ হবে। এনআইসি, আচ্ছা। তো এনআইসি এটা হচ্ছে হার্ডওয়্যার, এটা দেখতে এমন। এখানে বিভিন্ন আমরা পোর্ট দেখতেছি, একটা হচ্ছে পিসিআই কানেকশন, একটা হচ্ছে গিগাবাইট ইথারনেট এনআইসি, আরটা হচ্ছে এক্সটার্নাল পোর্ট কানেক্ট করার জন্য ইথারনেট। এই পোর্টের মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশন করতে পারি। এখানে যদি আমরা আমাদের ইথারনেট পোর্টটা কানেক্ট করি তাহলে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারি। ইন্টারফেস কার্ড হচ্ছে এমন একটি হার্ডওয়্যার যা একটি পিসি বা কম্পিউটারে স্থাপন বা ইনস্টল করা হয়। এটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। অন্য কম্পিউটারের সাথে একে সংযুক্ত করার কাজে ব্যবহার করা হয়। তো ইন্টারনেট মানে আমরা অন্যান্য সার্ভার নিজে একটা কম্পিউটার, যদিও বলা ঠিক না, তারপরে সার্ভারকে কম্পিউটার বলতে দোষ নাই। সার্ভার একটা কম্পিউটার যেটা সারাক্ষণ চলে, তো সেটা সেই কম্পিউটারের সাথে আমরা যুক্ত হতে পারি এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মাধ্যমে। এর অবস্থান হচ্ছে মাদারবোর্ডে অবস্থিত যে ডাটাবাস আছে এবং নেটওয়ার্ক মিডিয়া কেবলের মধ্যে। ডাটাবেস এবং নেটওয়ার্ক মিডিয়া কেবলের মধ্যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অবস্থিত।
নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড মূলত ডিজিটাল আকারে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে লেনদেন করে। এনআইসি ওএসআই, ওএসআই রেফারেন্স মডেলের ডাটা লিঙ্ক লেয়ারের একটি ডিভাইস। ওএসআই লেয়ার সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত জানবো। যদি আমরা এখন সার্চ করতে পারি ওএসআই লেয়ার, ওএসআই মডেল, তো ওএসআই মডেল হচ্ছে ওএসআই মডেল ওপেন সিস্টেম ইন্টারকানেকশন রেফারেন্স মডেলের ডাটা লিঙ্ক লেয়ারের। তো ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, তো এর মধ্যে ডাটা লিঙ্ক লেয়ারও আছে। এখানে ডাটা লিঙ্ক লেয়ার রয়েছে। সেকেন্ড, ডিফাইন্স দ্য ফরম্যাটস অফ ডাটা অন দ্য নেটওয়ার্ক, তো এটা ডাটা ফরম্যাটটা ডিফাইন করে। তো এনআইসি কার্ডটা রেফারেন্স মডেল ডাটা লিঙ্ক লেয়ারের একটি ডিভাইস। নেটওয়ার্ক কমিউনিকেশনের সমস্ত কাজ নেটওয়ার্ক অ্যাডাপ্টার করে থাকে। নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশনের সকল কাজগুলো করে থাকি। যেমন ইথারনেট নেটওয়ার্ক কার্ড, ইথারনেট নেটওয়ার্কের কার্ড হচ্ছে ডাটা ট্রান্সমিশনের পূর্বে দেখে নেই মিডিয়া সাইলেন্স আছে কিনা। এটি বিনা ঠিকানা মুক্ত ডাটাকে আলাদা করে এবং সংঘর্ষ বা নয়েস এড়াতে চেষ্টা করে। আমরা জানবো রিপিটার সম্পর্কে। রিপিটার হলো রিপিটার, এটা এখানে আমরা বিভিন্ন ধরনের রিপিটার দেখতেছি। তো রিপিটার হলো এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহার করা হয়। ধরি একটি রিপিটারের সিগন্যাল অ্যাম্প্লিফাই করার ক্ষমতা 185 মিটার। একটা রিপিটার যার অ্যাম্প্লিফাই করার ক্ষমতা হচ্ছে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার ক্ষমতা হচ্ছে 185 মিটার, তাহলে ওই রিপিটারের মাধ্যমে সিগন্যাল 185 মিটার দূরত্ব অতিক্রম করে আগেই আমরা একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার দূর অতিক্রম করবে। তো এখানে বলা হচ্ছে একটি রিপিটারে যার অ্যাম্প্লিফাই করার সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে 185 মিটার দূরত্ব, তাহলে আমরা যদি মানে 185 মিটার দূরত্ব পর্যন্ত সে সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারে। তো ওই রিপিটারের মাধ্যমে 185 মিটার সে দূরত্ব অতিক্রম করার আগেই আমরা যদি একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার দূরে যাবে। এই কাজটি করে ওএসআই মডেলের 1 নাম্বার ফিজিক্যাল লেয়ার। ওএসআই মডেল আমরা 7টা লেয়ার দেখছি, ফিজিক্যাল লেয়ার এই কাজটা করে থাকে। ট্রান্সমিট র বিটস, এটা যে র বিট স্ট্রিম আছে সেটাকে ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে পাঠাই দেয়। রিপিটার মূলত 2 প্রকার, অ্যাম্প্লিফাই রিপিটার, এটা আমরা সংক্ষিপ্তের জন্য মনে রাখি, অ্যাম্প্লিফাই রিপিটার, সিগন্যাল রিজোনেটিং রিপিটার। অ্যাম্প্লিফাই রিপিটার, সিগন্যাল রিজেনারেটিং সিগন্যাল রিজেনারেটিং, তো এটা আমাদের মনে রাখতে হবে, রিজেনারেটিং রিপিটার। এবার আমরা জানবো ব্রিজ নিয়ে। ব্রিজ আসলে কি? আমরা এখানে ব্রিজের ছবিটা দেখিনি। ব্রিজ নেটওয়ার্ক ডিভাইস, তো ব্রিজ নেটওয়ার্ক ডিভাইসটা দেখতে অনেকটা এরকম। তো এখানে আমরা দেখতেছি অনেকগুলা ইথারনেট পোর্ট আছে। ব্রিজ হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যে একাধিক নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করতে পারে। মানে এই ডিভাইসটা ব্যবহার করে আমরা একাধিক নেটওয়ার্কিং সেগমেন্টকে যুক্ত করতে পারি। এই প্রতিটি সেগমেন্টে বিভিন্ন ডিভাইস হিসাব রাখার জন্য ব্রিজিং টেবিল তৈরি করা হয়। এটি ওএসআই মডেলের 2 নাম্বার বা ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। সাধারণত ল্যান নেটওয়ার্ক তৈরি করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। এই ব্রিজ 2 প্রকার। ব্রিজ আবার 2 প্রকার, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্রিজ, 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্রিজ, আরটা হলো সোর্স রাউটিং ব্রিজ। তাহলে ব্রিজ 2 ধরনের, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটা হচ্ছে সোর্স রাউটিং। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী অধ্যায়ে জানবো। এবার আসি রাউটার আমরা সবাই চিনি, তার রাউটার ছবি দেখালাম না। রাউটার লজিক্যালি পৃথক এমন 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে রাউটার বিশেষ অ্যাড্রেসিং পদ্ধতি ব্যবহার করে থাকে। লজিক্যালি পৃথক রাউটার তো আমরা ওয়্যারলেসলি ব্যবহার করে থাকি। তো রাউটারে
দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে বিশেষ অ্যাড্রেসিং মোড ব্যবহার করে থাকে। রাউটার সংযোগ প্রদানের কাজটি সম্পন্ন করে থাকে বড় বড় নেটওয়ার্ককে ছোট ছোট লজিক্যাল নেটওয়ার্ক সেগমেন্টে বিভক্ত করার মাধ্যমে। এ ধরনের প্রতিটি ছোট নেটওয়ার্ক সেগমেন্টকে বলা হয় সাব নেটওয়ার্ক বা সাবনেট। রাউটার আবার প্রতিটি সাবনেটের বিপরীতে একটি করে অ্যাড্রেস বরাদ্দ করে। তাহলে এখানে বলা হচ্ছে রাউটার সংযোগ প্রদানের কাজটি সম্পন্ন করে থাকে বড় বড় নেটওয়ার্কে ছোট ছোট লজিক্যাল যে ছোট ছোট লজিক্যাল নেটওয়ার্ক সেগমেন্ট বিভক্ত করার মাধ্যমে রাউটার কী করে থাকে, তার নেটওয়ার্ক সংযোগের কাজটা সম্পন্ন করে থাকে। এ ধরনের প্রতিটি ছোট নেটওয়ার্ক সেগমেন্টকে বলা হয় সাব নেটওয়ার্ক। রাউটার তার বড় বড় নেটওয়ার্ককে ছোট ছোট লজিক্যাল সেগমেন্টে ভাগ করে। তো এই ছোট ছোট ভাগকে আমরা আবার নাম দিছি সাব নেটওয়ার্ক বা সাবনেট। রাউটার ব্যবহারের রাউটার আবার প্রতিটি সাবনেটের বিপরীতে একটি করে অ্যাড্রেস বরাদ্দ রাখে। আমরা দেখতে পারি রাউটারে আমরা যখন কানেক্ট হই আমরা প্রতিটা ডিভাইসের জন্য আলাদা করে আমরা ম্যাক অ্যাড্রেস দেখি, তো ছোট ছোট সাবনেট আকারে। রাউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার, এটি সর্বদা দুটি ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদান করে। রাউটার সর্বদা দুটি ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদান করে। এবার আমরা জানি মোবাইলের নেটওয়ার্ক অন্যরকম, কম্পিউটার নেটওয়ার্ক অন্যরকম, তো এটা দুটি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদান করে। এটি প্রোটোকল ট্রান্সলেশন করতে পারে না। রাউটারের একটি বৈশিষ্ট্য হলো সে প্রোটোকলকে ট্রান্সলেশন করতে পারে না। এটি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে থাকে। এবার রয়েছে ব্রাউটার। ব্রাউটার জিনিসটা আমরা একটু দেখি। ব্রাউটার, তো ব্রাউটারের কাজটাকে আমরা এখানে একটু সার্চ করি। হোয়াটস দ্য ওয়ার্কস অফ ব্রাউটার। তো ব্রাউটার হচ্ছে একটা ব্রিজ রাউটার। ব্রাউটারকে আমরা অন্য একটা নামে জানি, সেটা হচ্ছে ব্রিজ রাউটার। তাহলে ব্রাউটার হচ্ছে একটা ব্রিজ রাউটার বা ব্রাউটার ডাকি এটাকে আমরা। তো ব্রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যা এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট ওয়ার্কস অ্যাজ এ ব্রিজ অ্যাজ এ রাউটার। তো এটা নেটওয়ার্ক ব্রিজ হিসেবে কাজ করে থাকে। দ্য ব্রাউটার রাউটস প্যাকেটস ফর নন প্রোটোকলস। এর কিছু পরিচিত প্রোটোকলস আছে যেগুলো সিম্পলি ফরওয়ার্ড করা হয়, এগুলোর প্যাকেট ব্রিজের মাধ্যমে ফরওয়ার্ড করা হয়। ব্রাউটার্স অপারেট অ্যাট বোথ দ্য নেটওয়ার্ক লেয়ার। দুইটা ব্রাউটার অপারেট অ্যাট বোথ দ্য নেটওয়ার্ক লেয়ার ফর রাউটেবল প্রোটোকলস। যেসব রাউটেবল প্রোটোকল বা রুলের জন্য ব্রাউটার কী করে থাকে, অপারেট করে থাকে। ডাটা লিঙ্ক লেয়ার ফর নন, এবং ডাটা, এখানে দুইটা লেয়ার কাজ করে থাকে, একটা হচ্ছে ডাটা লিঙ্ক আর একটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার কাজ করে থাকে রাউটেবল প্রোটোকলসের জন্য, এবং ডাটা লিঙ্ক লেয়ার কাজ করে থাকে নন রাউটেবল প্রোটোকলসের জন্য। এখানে আমরা ব্রাউটার দেখতেছি। তো এখানে আমরা বাংলা এখানে আরো সুন্দর করে দেওয়া আছে। ব্রাউটার হচ্ছে রাউটার ও ব্রিজের সমষ্টি। তাহলে আমরা কিছুক্ষণ আগে ব্রিজ দেখলাম, এরপরে রাউটার দেখলাম। তাহলে ব্রাউটার হচ্ছে ব্রিজ রাউটার, যার মধ্যে রাউটারও থাকবে ব্রিজও থাকবে, দুইটা থাকবে। অর্থাৎ ব্রাউটার সমান রাউটার প্লাস ব্রিজ। ব্রাউটার ব্যবহারের প্রধান সুবিধা হলো এর মাধ্যমে যে কোনো প্রোটোকল রাউটিং করা যায়। রাউটিং হচ্ছে ডাটা প্যাকেট এক নেটওয়ার্ক সেগমেন্ট থেকে অন্য নেটওয়ার্ক সেগমেন্টে প্রেরণের একটি প্রক্রিয়া। আমরা দেখতে পারি আমাদের মডার্ন রাউটারগুলোর পিছনে একটা ব্রিজ থাকে, যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার, পিসি বা আদার কম্পোনেন্টকে আমরা কানেক্ট করতে পারি। উদাহরণস্বরূপ রাউটেবল প্যাকেট আইপি রাউটারের অংশ ব্যবহার করবে। অন্যদিকে উদাহরণস্বরূপ এখানে একটা রাউটেবল প্রোটোকল আইপির কথা বলা হচ্ছে, আইপি যেটা ব্রাউজারের রাউটারের অংশ ব্যবহার করবে, ব্রাউজারের যে রাউটার অংশ তা ব্যবহার করবে। অন্যদিকে নন রাউটেবল প্রোটোকল নেট বিইউআই ব্রিজ অংশ ব্যবহার করে। এ ধরনের ইন্টারনেটওয়ার্ক উভয় প্রোটোকল ব্যবহারের সুবিধা দেয়। ব্রাউটার মূলত একটি সফটওয়্যার। তাহলে আমরা এখানে জানলাম ব্রাউটার হলো মূলত একটা সফটওয়্যার যেটা রাউটার এবং ব্রিজের সমষ্টি, যা রাউটারের উপর কাজ করে থাকে। এটা হচ্ছে রাউটারকে পরিচালনার জন্য একটা সফটওয়্যার ব্রাউটার। এরপর রয়েছে গেটওয়ে। আমরা গেটওয়ে সম্পর্কে জানবো। গেটওয়ে কি?
এখানে একটা ছবি আছে, আমরা ছবিটা দেখবো, আগে আমরা এখানে পড়ে নিই। গেটওয়ে একটি নেটওয়ার্কিং ডিভাইস। গেটওয়েকে বলা হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস। হোয়াট ইজ গেটওয়ে? এ গেটওয়ে ইজ এ ডিভাইস দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান এন্ট্রি পয়েন্ট বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস। তো গেটওয়ে হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যেটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে থাকে। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে, যেমন এখানে একটা সুইচ দেওয়া হচ্ছে, সুইচ বা গেটওয়ে, যার আমরা দেখতেছি সুইচ বা গেটওয়ের সাথে সার্ভার কানেক্টেড, আর সার্ভারের সাথে সুইচ বা গেটওয়ে কানেক্টেড, আর গেটওয়ের সাথে অনেকগুলো পিসি কানেক্টেড। তো এটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট। এই সুইচের মাধ্যমেই, এই সুইচ বা গেটওয়ের মাধ্যমেই আমরা দেখতেছি অনেকগুলো পিসি কানেক্টেড। তাহলে সর্বদা দুটি ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদান করে থাকে গেটওয়ে। এই দুই ক্ষেত্রেই সম্ভব যদি ওই দুটি নেটওয়ার্ক একই প্রোটোকল ব্যবহার করে বা ভিন্ন প্রোটোকল। এক কথায় গেটওয়ে প্রোটোকলকে ট্রান্সলেশন করে। গেটওয়ের কাজ হলো প্রোটোকলকে ট্রান্সলেশন করে থাকে। এই জন্য গেটওয়েকে প্রোটোকল ট্রান্সলেটরও বলা হয়। আমরা আরেকটা পয়েন্ট মনে রাখি, গেটওয়ে গেটওয়ে কাজ হচ্ছে দুটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ বা কানেকশন প্রদান করা। গেটওয়েকে আমরা সুইচও বলে থাকি, সুইচ। আবার গেটওয়েকে আমরা প্রোটোকল ট্রান্সলেটরও বলে থাকি, প্রোটোকল ট্রান্সলেটর, কারণ সে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের প্রোটোকল বা নিয়ম নীতি আলাদা। যেহেতু গেটওয়ে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কানেকশন দিচ্ছে, তাহলে তার কাজ হচ্ছে কি, প্রোটোকলকে ট্রান্সলেট করা। এটি ওএসআই মডেলের 4, 5, 6, 7 লেয়ারে কাজ করে থাকে। তো আমরা ওএসআই মডেলের 7টি লেয়ার সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে জানবো। এখন জাস্ট জেনে রাখেন যে এটা 4, 5, 6, 7 নম্বর লেয়ারে কাজ করে থাকে। গেটওয়ে কাজের উপর ভিত্তি করে কয়েক প্রকারের হতে পারে। গেটওয়ে কাজের উপর ভিত্তি করে কয়েক প্রকারের হতে পারে, যেমন অ্যাড্রেস গেটওয়ে, প্রোটোকল গেটওয়ে। গেটওয়েকে কাজের উপর ভিত্তি করে কয়েক প্রকার হয়ে থাকে, যেমন অ্যাড্রেস গেটওয়ে, একটা হচ্ছে প্রোটোকল গেটওয়ে। গেটওয়ে প্রায় 3 ধরনের হতে পারে, বাট এখানে তিন ধরনের দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের হতে পারে। প্রোটোকল, অ্যাপ্লিকেশন গেটওয়ে। গেটওয়ে বৈশিষ্ট্য ব্যবহার, এটি সর্বদা দুটি ভিন্ন ধরনের নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রদান করে। কিছুক্ষণ আগে যেটা আমরা বলছি, এটি প্রোটোকল ট্রান্সলেশন করতে পারে, এটি ওএসআই মডেলের সব লেয়ারে কাজ করতে পারে। এটি মূলত সব লেয়ারে কাজ করতে পারে, কিন্তু প্রধানত 4, 5, 6, 7 নম্বর লেয়ারে কাজ করে থাকে। যেখানে একাধিক প্রোটোকল কাজ করে সেখানে অবশ্যই গেটওয়ে ব্যবহার করতে হয়। তো যেখানে একাধিক প্রোটোকল মানে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক রয়েছে, সেখানে আমাদেরকে অবশ্যই মাস্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। তো গেটওয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্ক প্রোটোকলটাকে ট্রান্সলেট করতে পারি, বিভিন্ন ডিভাইসের সাথে আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারি। গেটওয়ের সুবিধা হচ্ছে গেটওয়ে ভিন্ন ভিন্ন আর্কিটেকচারের নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। গেটওয়ে ভিন্ন ভিন্ন আর্কিটেকচারের নেটওয়ার্কের সাথে, তো বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কের আর্কিটেকচার এক এক রকম। তো গেটওয়ে ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন আর্কিটেকচারের নেটওয়ার্কের সাথেও যোগাযোগ করতে পারি। গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকলের সাথেও যুক্ত করতে পারে। গেটওয়ে ভিন্ন ভিন্ন অ্যাড্রেসিং এর নেটওয়ার্কের সাথেও নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। এরপর আমরা জানবো হাব। গেটওয়েকে যেমন সুইচ বলা হয়, হাবকেও সুইচ বলে। এটা সুইচ করতেছে, আর আমরা দেখি হাব, এটা হলো হাব। আমরা যেখানে লিখি হাব বেস ব্রিজ, অনেকটা একই রকম লাগে, সেজন্য লিখলাম। আচ্ছা, আমরা হাব হাব নিয়ে দেখি আগে। হাব হচ্ছে একটা সুইচ। যেমন এখানে এটা একটা হাব, ইউএসবি হাব, এটা হচ্ছে ইউএসবি হাব। তো এটা হচ্ছে নেটওয়ার্ক হাব। তো বিভিন্ন ধরনের হাব রয়েছে, এটা এক ধরনের হাব, নেটওয়ার্ক হাব। তো হাব হচ্ছে নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্টার টপোলজিতে কাজ করে। তো নেটওয়ার্কিংয়ের বিভিন্ন আর্কিটেকচার আছে, প্রকারভেদ আছে। তো এখানে বলা হচ্ছে স্টার টপোলজি আছে, বিভিন্ন টপোলজি আছে, তার মধ্যে হচ্ছে স্টার টপোলজি। এটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে। বর্তমানে হাবের পরিবর্তে নেটওয়ার্ক সুইচ ব্যবহৃত হচ্ছে। সুইচের সাথে হাবের প্রধান পার্থক্য হলো সুইচ সিগন্যাল রিসিভ করার পর তা সরাসরি টার্গেট পোর্ট বা পোর্টসমূহে প্রেরণ করে থাকে, কিন্তু হাব রিসিভ করা সিগন্যাল সকল পোর্টেই পাঠায়।
হাব কী করে থাকে, রিসিভ করা সিগন্যাল সকল পোর্টে পাঠাতে পারে। হাবে আমরা কী করি, সিগন্যালটা দিই, আমাদের ইন্টারনেট সিগন্যাল বা যে কোনো সিগন্যালটা, সেটা আমরা কী করি আবার এখানে যে যতগুলো পোর্ট আছে সকল পোর্টে সে কী করতে পারে, সকল টার্গেট পোর্ট সমূহে সে সিগন্যালটাকে পাঠাইতে পারে বা প্রেরণ করতে পারে। কিন্তু হাব রিসিভ করা সিগন্যাল সকল পোর্টে পাঠায়, এক্ষেত্রে টার্গেট পোর্ট কেবলমাত্র সিগন্যাল গ্রহণ করে। তো এখানে একটা টার্গেট পোর্ট আছে, আমরা দেখতেছি এই যে এখানে একটা টার্গেট পোর্ট দেখতেছি, আর বাকিগুলো হচ্ছে আউটপুট পোর্ট। তো টার্গেট পোর্ট কী করে থাকে, আমাদের একটি মাত্র সিগন্যালকে ক্ষেত্রে কেবলমাত্র সিগন্যালকে গ্রহণ করে, আর অন্যান্য পোর্ট হচ্ছে তা অগ্রাহ্য করে, আর এটা কি করে অন্যান্য পোর্টে পাঠাই। আচ্ছা, আবার কাজের উপর ভিত্তি করে হাব 3 প্রকার: প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। তো মনে রাখেন, হাব প্রধানত 3 প্রকার কাজের উপর ভিত্তি করে। একটা হলো প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব, ইন্টেলিজেন্ট হাব। এবার আমরা ট্রান্সমিশন মিডিয়া বা ট্রান্সমিশন মাধ্যম সম্পর্কে জানবো। ট্রান্সমিশন করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, যার মাধ্যমে একটি নেটওয়ার্ক কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত করতে পারে। তাহলে ট্রান্সমিশন মিডিয়া হলো এমন নেটওয়ার্ক ডিভাইস যেগুলো কি ফিজিক্যালি একে অপরের সাথে সংযুক্ত হয়, তাকে ট্রান্সমিশন মাধ্যম বলা হয়। যেমন কেবল বা তার, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ইত্যাদি হচ্ছে ট্রান্সমিশন মাধ্যমের উদাহরণ। কেবলের মাধ্যমেই তো আমরা আমাদের নেটওয়ার্ক ডিভাইসগুলোকে কানেক্ট করে থাকি। তো কেবল একটা ট্রান্সমিশন মাধ্যম। কেবল কানেক্টরস, কেবলের কিছু কানেক্টরস রয়েছে। কানেক্টরের অবস্থান কেবল ও নেটওয়ার্কের ইন্টারফেস কার্ডের মধ্যে। কেবলের নেটওয়ার্ক ও ইন্টারফেসের কার্ডের মধ্যে হচ্ছে কানেক্টরসের অবস্থান। একটি নেটওয়ার্ক কেবল ইন্টারফেস কার্ডকে সংযুক্ত করে থাকে। আমরা এখানে কেবল কানেক্টরসগুলো দেখে নিতে পারি, তাহলে আমাদের আরও মনে থাকবে কেবল কানেক্টরসের কাজ কী। কেবল কানেক্টর, তো এখানে বিভিন্ন ধরনের কানেক্টর দেখতেছি আমরা, এটা হচ্ছে ইলেকট্রিক্যালের। আমরা যদি দিই ইথারনেট কেবল কানেক্টর, ইথারনেট কেবল কানেক্টর, তো ইথারনেট কেবল কানেক্টরগুলো দেখতে অনেকটা এরকম। এগুলো হচ্ছে RJ45 কানেক্টর। তো বিভিন্ন ধরনের কানেক্টর রয়েছে। এখন আমরা জানবো কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নিয়ে, সুবিধাসমূহকে নিয়ে জানবো আমরা। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা বর্ণনা। একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে একে অপরের সাথে রিসোর্স শেয়ার করতে পারে, তখন তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং বলতেছি। এই কম্পিউটার নেটওয়ার্ক এখন খুব জরুরি একটি বিষয়। তো নেটওয়ার্কিং জানা থাকলে তথ্য আদান প্রদান অনেক সহজ হয়ে যায়। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের সুবিধাসমূহ। কম্পিউটার সমূহে নেটওয়ার্ক করা থাকলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধাসমূহ নিম্নরূপ: 1. ফাইল শেয়ারিং। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের মধ্যে সহজেই ফাইল শেয়ার করা যায়, ফলে এক কম্পিউটারে জমাকৃত ফাইল অন্য কম্পিউটারে অ্যাক্সেস করা যায়। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং বলতে কম্পিউটারের একটি বড় সুবিধা। একটি কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার, উদাহরণটা আবার দেওয়া হচ্ছে যে এক কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার অন্য কম্পিউটারে প্রিন্ট করা যায়। তাছাড়া একটি কম্পিউটার হার্ড ডিস্কে রক্ষিত ডাটাসমূহ অন্য কম্পিউটারে অ্যাক্সেস করা যায়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেটা করতে পারি। এই যে আমরা একটা ওয়েবসাইটে ভিজিট করতেছি, সেটা এই ডাটাটা অন্য একটা কম্পিউটারে রাখা হয়েছে, সেই ডাটাটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতেছি। তো নেটওয়ার্কিংয়ের এটা একটা সুবিধা, হার্ডওয়্যার রিসোর্সিং। এটা হচ্ছে সফটওয়্যার রিসোর্সিংয়ের সুবিধা। সব কম্পিউটারে একই সফটওয়্যার ইনস্টল না করে ভিন্ন ভিন্ন কম্পিউটারে ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইনস্টল করে শেয়ার করা যায়। খরচ কম। রিসোর্স শেয়ারিংয়ের ফলে সিস্টেম বাস্তবায়ন খরচ কমানো যায়। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। একই ফাইলের একাধিক কপি বিভিন্ন কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব, ফলে কোনো একটা কপি মুছে গেলে তা অন্য কম্পিউটার থেকে সংগ্রহ করা সম্ভব হয়, ফলে মানুষের নেটওয়ার্কের প্রতি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। আচ্ছা, এরপর হচ্ছে কাজের সুষম বন্টন। কোনো কম্পিউটারে যদি কাজের চাপ বেশি হয়, তা অলস কম্পিউটারে বন্টন করে দ্রুত গতিতে সমস্যা সমাধান করা সম্ভব। অধিকতর আউটপুট বা বেশি থ্রুপুট। তো নেটওয়ার্কের ফলে অল্প সময়ে অধিক ফলাফল পাওয়া যায়। তো এটা হচ্ছে অধিকতর আউটপুট বা বেশি থ্রুপুট। আমরা কতটা আউটপুট পাচ্ছি, কতটা অ্যাকুরেসির সাথে আউটপুটটা পাচ্ছি, সেটাকে বলছে থ্রুপুট। আমরা এখানে সার্চ করতে পারি হোয়াট ইজ থ্রুপুট ইন নেটওয়ার্কিং।
থ্রুপুট ইজ এ মেজার, একটা পরিমাপক, হাউ মেনি ইউনিটস অফ ইনফরমেশন এ সিস্টেম ক্যান প্রসেস ইন এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম। Throughput is a measure of how many units of information a system can process in a given amount of time. তো একটা সিস্টেম একটা নির্দিষ্ট সময়ে কতগুলো ইনফরমেশন বা তথ্যকে প্রসেস করতে পারে নির্দিষ্ট অ্যাকুরেসির সাথে, নির্দিষ্ট পরিমাপের সাথে, সেটা হচ্ছে থ্রুপুট। তো অধিকতর আউটপুট পাওয়া বা বেশি থ্রুপুট, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিংয়ের ফলে অল্প সময়ে অধিক ফলাফল পাওয়া যায়, তো এটা হচ্ছে থ্রুপুট। দ্রুতগতি, একই সাথে একাধিক কম্পিউটার যুক্ত করার কারণে আমাদের কাজটা দ্রুতগতির সাথে সম্ভব হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার নেটওয়ার্কের ফলে কোনো প্রতিষ্ঠানে সকল ডাটা সার্ভারে জমা থাকার কারণে কেন্দ্রীয়ভাবে সেগুলি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ বা ব্যাকআপ রাখা প্রভৃতি কাজ করা সহজ হয়।